আগের ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের প্রথম চ্যাপ্টারটা শেষ করেছি, তার মানে ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট অর্ডার শেষ হয়ে গেছে। এর পরের চ্যাপ্টার রোলস থিওরাম অ্যান্ড ল্যাগ্রাঞ্জ থিওরাম। তো আজকে আমরা রোলস থিওরাম করব এবং এই দুটো চ্যাপ্টার শেষ হলে এর পরে আছে ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড অর্ডার, মানে ডেরিভেটিভ সেকেন্ড অর্ডারে। তো আজকে আমরা চলে আসছি রোল থিওরামে। রোলস থিওরামের স্টেটমেন্ট লিখছি। If AP real valued function from closed interval AB to R, যেহেতু ফাংশনের কোডোমেন R, সেই জন্য একে বলা হয় রিয়েল ভ্যালুড ফাংশন। If F maps from closed interval AB to R such that this function must hold three conditions. 1. F must be continuous on closed interval AB. Condition number 2, F must be differentiable on open interval AB. Condition number 3, F of A equals to F of B. Then, by the Rolle theorem, there exists at least one C belongs to open interval AB such that F dash C equals to 0. এটা গেল রোলস থিওরামের স্টেটমেন্ট। এর স্টেটমেন্টটাকে একটু অ্যানালিসিস করা যাক। তাহলে ফাংশনটা হতে হবে ক্লোজ ইন্টারভ্যাল AB থেকে R এর মধ্যে, R এ। তার মানে ফাংশনের যেটা ডোমেন, তার একটা বাউন্ডারি পয়েন্ট, লেফট সাইডের বাউন্ডারি পয়েন্ট থাকবে, রাইট সাইডের বাউন্ডারি পয়েন্ট থাকবে, এবং দুটো বাউন্ডারি পয়েন্ট ডোমেনের মধ্যে ইনক্লুড থাকবে। এবার কন্ডিশনে এলে বলা যাবে যে ফাংশনটা হবে কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল AB। তার মানে এই এ বি এর মধ্যে যত পয়েন্টস আছে সমস্ত পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যাল AB এর মধ্যে, মানে এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল না থাকলেও কোনো প্রবলেম নেই, বি পয়েন্টে ডিফারেন্সিয়েবল না হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু AB এর মধ্যে যত পয়েন্ট আছে সব জায়গায় ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। আমরা এর আগেও দেখেছি একটা ফাংশন একটা ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হওয়া মানে ওই ইন্টারভ্যালের মধ্যে সব পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ করা যায়। একটা ফাংশনের ডেরিভেটিভ কখন করা যায় সেটা যদি আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ভাবি, তাহলে কন্টিনিউয়াস হলেই যে সবসময় ডিফারেন্সিয়েবল হবে তা নয়, কিন্তু ডিফারেন্সিয়েবল হতে গেলে ফাংশনটা তো কন্টিনিউয়াস হতেই হবে, তার সঙ্গে স্মুথ কার্ভ হতে হবে। স্মুথ কার্ভ হতে হবে মানে এরকম ধরনের কার্ভ হতে পারে, এই রকম অ্যাঙ্গেল বা খাঁজ বা ভার্টেক্স তৈরি হবে না। যদি এরকম ভার্টেক্স তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেটা স্মুথ কার্ভ হয় না, কন্টিনিউয়াস হলেও সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। তার মানে ওপেন ইন্টারভ্যাল AB এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তার সঙ্গে সঙ্গে এরকম কোনো খাঁজ তৈরি করতে পারবে না। আর থার্ড পয়েন্ট হলো যে লেফট সাইডের বাউন্ডারি পয়েন্টে ফাংশনাল ভ্যালু যা, রাইট সাইডের বাউন্ডারি পয়েন্টেও ফাংশনাল ভ্যালুটা সেম থাকবে। যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে রোলস থিওরাম থেকে আমরা বলতে পারি যে AB ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট C পাওয়া যাবে, অ্যাটলিস্ট একটা, আমরা একাধিক পয়েন্টও পেতে পারি, একটা পয়েন্ট C পাওয়া যাবে এবং সেই C পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ 0 হবে। ফাংশনের ডেরিভেটিভ মানে কি না, কোনো একটা যদি ফাংশন তার আমরা কার্ভটা ড্র করি, সেই কার্ভটার ওই পয়েন্টে মানে C পয়েন্টে ট্যানজেন্ট, সেটাই হচ্ছে ডেরিভেটিভ, এবং ট্যানজেন্টটা 0 মানে tan থিটা 0, tan থিটা 0 মানে থিটা 0, থিটা 0 মানে ট্যানজেন্টটা x অ্যাক্সিসের প্যারালাল হবে। তার মানে এই AB ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের কার্ভ ড্র করলে সেই কার্ভটার AB এর মধ্যে কোথাও একটা পয়েন্ট থাকবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে, একাধিক পয়েন্ট থাকতে পারে, যেই পয়েন্টে ফাংশনটা ট্যানজেন্ট ওই পয়েন্টে প্যারালাল টু x অ্যাক্সিস হবে। তো এই টোটাল বিষয়টা আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে একটু বোঝার চেষ্টা করব। তো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে আমি কতগুলো ডায়াগ্রাম ড্র করব।
ধরে নিলাম এখানটা হচ্ছে এ পয়েন্ট, এখানটা বি পয়েন্ট, আর এফ অফ এ মানে সেইটা এই দিকে আসবে, ফাংশনাল ভ্যালুটা এই অ্যাক্সিস বরাবর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে, আর ডোমেইনটাকে এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে। তাহলে এ বি এই পয়েন্ট হলে এফ অফ এ আর এফ অফ বি সবগুলো এফ এক্স এই অ্যাক্সিসের উপরে আসবে। এখন এফ অফ এ আর এফ অফ বি দুটোই সেম, তার মানে এইখানটা যদি আমি এফ অফ এ ধরি ওটাও এফ অফ বি এরই সমান হবে। তার মানে এইটা এফ হলে এই পয়েন্টে এফ অফ এ, এইটা বি হলে এই পয়েন্টে এফ অফ বি। বা এই পয়েন্টার কোঅর্ডিনেট বলতে চাইলে আমরা এরকম ভাবে বলতে পারি এ এফ অফ এ, এই পয়েন্টার কোঅর্ডিনেট হলো বি এফ অফ বি। তাহলে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করাবো। প্রথমে আমরা থার্ড কন্ডিশনটা অনুযায়ী পয়েন্ট দুটোকে পুট করলাম যে এফ অফ এ আর এফ অফ বি ইকুয়াল হাইটের হবে। এই হাইটটা নিচের দিকেও হতে পারতো, এই হাইটটা আরো বেশি উপরে হতে পারতো, এই হাইটটা যদি এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরেই থাকতো। তো এটা যেরকম ভ্যালু আসবে সেই অনুযায়ী এই পয়েন্ট দুটো উপরে হবে বা নিচে হবে বা এক্স অ্যাক্সিসের উপরে হবে। তারপরে হলো এই কন্টিনিউয়াস হতে গেলে কি হয় না, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে ফাংশনের যে কার্ভটা হবে সেই কার্ভটার মধ্যে কিন্তু কোনো ব্রেক থাকবে না, পেন না তুলে কার্ভ আঁকা যাবে। তাহলে পেন না তুলে কার্ভ আঁকতে গিয়ে আমরা যদি এইভাবে কার্ভটা আঁকি, এইভাবে কার্ভটা আঁকলে কিন্তু এই থার্ড কন্ডিশনটা ফেল করে যাচ্ছে। তার মানে ডিফারেন্সিয়েবল হচ্ছে না এই পয়েন্টে, কিন্তু এই পয়েন্টটা এ আর বি এর মধ্যে আছে। তার মানে এ বি এর মধ্যে ডিফারেন্সিয়েবল হতে গেলে ফাংশনটা এরকম কোনো অ্যাঙ্গেল তৈরি হবে না বা ভার্টেক্স তৈরি হবে না, অথবা বলা যেতে পারে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে কার্ভটা হবে স্মুথ কার্ভ, মানে এরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবে না। তাহলে আমি একটা স্মুথ কার্ভ আঁকছি। আচ্ছা, ছবিটা যে এইভাবে আঁকলাম এটা ছাড়াও ছবিটা অনেক রকম ভাবে আঁকা যেত। এরকম ভাবে না এঁকে ছবিটা এইভাবে আঁকা যেত, ছবিটা আরো অন্যভাবে আঁকা যেত। আরো একটা ছবি আঁকা যেতে পারে। ধরে নিলাম যেটা স্ট্রেট লাইন হয়েছে, স্ট্রেট লাইনও কিন্তু স্মুথ কার্ভ। তো আমি চারটে ছবি এঁকেছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই ছবিটা 4 নম্বর। তাহলে এই চারটে ছবি কিন্তু রোলস থিওরামের যে তিনটে কন্ডিশন আছে সেই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করেই ড্র করা হয়েছে। আবার একবার বলে নিই, এ পয়েন্ট আর বি পয়েন্টের হাইট দুটো সেম আছে, তার মানে এফ এ আর এফ বি ইকুয়াল। এক্ষেত্রেও এফ এ বি ইকুয়াল, এক্ষেত্রেও এফ এ বি ইকুয়াল, এক্ষেত্রেও এফ এ বি ইকুয়াল। তাহলে একটা কন্ডিশন হলো কন্টিনিউয়াস, তার মানে পেন না তুলে ছবি আঁকা যাবে। এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে সব ক্ষেত্রে পেন না তুলে ছবি আঁকা গেছে। ডিফারেন্সিয়েবল হতে হবে এ থেকে বি এর মধ্যে, তার মানে স্মুথ কার্ভ হতে হবে। স্মুথ কার্ভ মানে কোনো অ্যাঙ্গেল বা খাঁজ থাকবে না। এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল বা খাঁজ নেই, এটার ক্ষেত্রেও নেই, এটার ক্ষেত্রেও নেই, এটার ক্ষেত্রেও নেই। তাহলে যে চারটে আমরা ডিফারেন্ট ডায়াগ্রাম ড্র করেছি সেই চারটে ডায়াগ্রামের ক্ষেত্রেই কিন্তু রোলস থিওরামের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে। এবার রোলস থিওরাম কি কনক্লুড করে না, যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এ থেকে বি এই দুটো পয়েন্টের মাঝে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে। আমরা একাধিক পয়েন্ট পেতে পারি, দুটো পেতে পারি, পাঁচটা পেতে পারি, মোর দ্যান ওয়ান এনি নাম্বার অফ পয়েন্ট পেতে পারি ডিপেন্ডিং অন দ্য কার্ভ। তো অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে ফাংশনটার ডেরিভেটিভ 0 হবে, মানে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। তো আমরা প্রথম 1 নম্বর কার্ভের ক্ষেত্রে আসি। 1 নম্বর কার্ভের ক্ষেত্রে আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টটাকে যদি সি পয়েন্ট বলি, সি পয়েন্টটা এ থেকে বি এর মধ্যে আছে এবং এই পয়েন্টে ট্যানজেন্টটা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। তাহলে এ থেকে বি এর মধ্যে একটা পয়েন্ট পেলাম যেই পয়েন্টে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের প্যারালাল,
মানে ডেরিভেটিভটা 0 সি পয়েন্টে। 1 নম্বর কার্ভের ক্ষেত্রে রোলস থিওরাম ভেরিফাই করে দেখলাম একটা পয়েন্ট পাওয়া গেছে যেখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। 2 নম্বর কার্ভে আসি। এই কার্ভে যদি আসি, এখানে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এই পয়েন্টটাকে যদি C1 আর এই পয়েন্টটাকে C2 পয়েন্ট বলি, তাহলে একটা C1 পয়েন্টে ট্যানজেন্ট x অ্যাক্সিসের প্যারালাল হয়েছে আর C2 পয়েন্টে ট্যানজেন্ট x অ্যাক্সিসের প্যারালাল হয়েছে। আমরা যদি এখানে কোনো একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা কিন্তু এরকম হবে, সেটা x অ্যাক্সিসের প্যারালাল হবে না। বা এই দুটো পয়েন্ট ছাড়া অন্য কোথাও ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টগুলো x অ্যাক্সিসের প্যারালাল হবে না, মানে ডেরিভেটিভ 0 হবে না। তাহলে সেকেন্ড কার্ভের ক্ষেত্রে আমরা C অ্যাট লিস্ট একটা বলা ছিল, মানে অন্ততপক্ষে একটা পাবো, সেখানে এই কার্ভটার ক্ষেত্রে আমরা দুটো পেয়েছি। 3 নম্বর ডায়াগ্রামটা যদি চলে আসি, তাহলে এখানেও আমরা একটা পয়েন্ট পাচ্ছি যেখানে ট্যানজেন্টটা x অ্যাক্সিসের প্যারালাল। তার মানে এই যে পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে C পয়েন্ট, যে C পয়েন্টে a আর b এর মধ্যে রয়েছে, যেখানে ডেরিভেটিভ 0 হচ্ছে বা ট্যানজেন্টটা x অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে। যদি আমরা এই 4 নম্বর কার্ভের ক্ষেত্রে আসি, তাহলে কোন একটা স্ট্রেট লাইনের ট্যানজেন্ট, সেই স্ট্রেট লাইনটা নিজেই তার ট্যানজেন্ট হয়। তাহলে এই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, সেটার ক্ষেত্রে স্ট্রেট লাইনটা হবে। এই ক্ষেত্রে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেটাও স্ট্রেট লাইনটা হবে। এই ক্ষেত্রে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেটাও স্ট্রেট লাইনটা হবে। এখন এই স্ট্রেট লাইনটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইকুয়াল হাইটের। যেহেতু ইকুয়াল হাইটের, এই দুটো পয়েন্টকে যোগ করলে আমরা যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটা হচ্ছে x অ্যাক্সিসের প্যারালাল। বা আরো বলা যেতে পারে যে এখানে এই হাইটটা কনস্ট্যান্ট, মানে y অ্যাক্সিস বা fx যে অ্যাক্সিসটা ডিনোট করা হয়েছে, সেইটার ভ্যালুটা এখানে যা, ওই ভ্যালুটা এখানেও তাই। যেমন এই দুটো কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট হলে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে যে সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখাটা x অ্যাক্সিসের প্যারালাল হয়। তাহলে এই যে সরলরেখাটা ছিল, সেই সরলরেখাটা x অ্যাক্সিসের প্যারালাল, এবং এখানে যতগুলো ট্যানজেন্ট ড্র করব, প্রত্যেকটা ট্যানজেন্ট x অ্যাক্সিসের প্যারালাল। তাহলে a থেকে b এর মধ্যে আমরা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট পাবো, যেই পয়েন্টে কার্ভটার প্রত্যেকটারই ডেরিভেটিভ কিন্তু 0 হবে। বা আমরা সহজেই বলতে পারি, যদি fx একটা কনস্ট্যান্ট হয়, এর ডেরিভেটিভ অলওয়েজ 0 হয়। dx এটাকে যদি y বলি, তাহলে dy dx অলওয়েজ 0 হয়। তার মানে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সবসময় 0 হয়, সেটা আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি। তার মানে যে কোনো পয়েন্টের ক্ষেত্রে x এর ভ্যালু যাই নিই না কেন, x এর ভ্যালু যদি আমরা এখানে নিই C1, সেক্ষেত্রেও ডেরিভেটিভ 0। এটা যদি নিই C2, সেক্ষেত্রেও ডেরিভেটিভ 0। এরকম যত পয়েন্ট নেব, সব ক্ষেত্রে ডেরিভেটিভ 0 হবে। তাহলে আমরা রোলস থিওরামে কি দেখলাম না, একটা ফাংশন, সেই ফাংশনটা হতে হবে, তার ডোমেইনটা হতে হবে ক্লোজ ইন্টারভাল, যে কোনো দুটো পয়েন্ট a টু b, আর রিয়েল ভ্যালুড ফাংশনটা যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তিনটে কন্ডিশন কি কি আছে না, ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে a থেকে b এর মধ্যে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে a থেকে b এর মধ্যে। মনে রাখতে হবে কিন্তু কন্টিনিউয়াসটা ক্লোজ ইন্টারভাল, ডিফারেন্সিয়েবল টু ওপেন ইন্টারভাল। আর 3 নম্বর কন্ডিশন হলো ফাংশনাল ভ্যালু দুটো সমান হবে। এইখানে অনেক সময় যেটা হয় পরীক্ষায় কিন্তু, বা সেটা ইন্টারনাল এক্সামে হোক বা বোর্ড এক্সামে হোক, যদি রোলস থিওরামের স্টেটমেন্ট লিখতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু স্টেটমেন্টে এই যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনগুলো এই অর্ডারটা মেনটেন করেই লিখতে হবে। এবং কোন কোন সময় আমাদের যেটা অভিজ্ঞতা রয়েছে, দেখেছি যে অনেক স্টুডেন্ট কি করে না, f is continuous and differentiable একসঙ্গে বলে দিল, এবং বলল ক্লোজ ইন্টারভাল বা ওপেন ইন্টারভাল কোনো একটা দিয়ে দিল। মানে যদি কেউ এভাবে লেখে f is continuous and differentiable on বলে, সেটাকে ক্লোজ ইন্টারভালও দিতে পারে, বা ওপেন ইন্টারভাল বা ক্লোজ ইন্টারভাল কোনো একটা দিয়ে দিল। এইভাবে লিখে দিলে কিন্তু স্টেটমেন্টটা ঠিকঠাক হবে না, ভুল বলেই ধরা হবে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ক্লোজ ইন্টারভাল, ডিফারেন্সিয়েবল এর ক্ষেত্রে ওপেন ইন্টারভাল, আর ফাংশনাল ভ্যালু দুটো সমান বাউন্ডারি পয়েন্টে, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। কেউ থার্ড কন্ডিশনটাকে 1 নম্বরে লিখে দিল, তারপরে এগুলো দিল। সেই ক্ষেত্রে যদি ঠিকঠাক লেগে নাম্বার হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে যে 1 নম্বর কন্ডিশনটা একেই লিখবে, 2 নম্বর কন্ডিশন 2এই লিখবে, 3 নম্বর কন্ডিশন 3এই লিখবে। এই অর্ডারটাও মেনটেন করাটা ঠিকঠাক হবে, কেননা এই ধরনের স্টেটমেন্ট যেগুলো কোনো ম্যাথমেটিশিয়ানের নাম দেওয়া স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো যেমন স্টেটমেন্ট আছে ঠিকঠাক তেমন লেখাই উচিত, সেখানে বেশি চেঞ্জ না করাই ভালো। তাহলে স্টেটমেন্টটা ভালোভাবে মনে রাখবে। স্টেটমেন্টটার উপর থেকে বেস করে আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাও দেখলাম, যে যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে আমরা এক বা একাধিক পয়েন্ট পেতে পারি, যেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ 0 হয়। এবার আমরা কয়েকটা প্রবলেমের মাধ্যমে
এই থিওরিটা ডিসকাস করব। আমি বইয়ের এক্সারসাইজ থেকে কয়েকটা প্রবলেম সলভ করছি। ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের 2-এর দাগে 3-এরটাই আসছে। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনের 2-এর দাগে 3-এরটা সলভ করছি। তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই বলা হয়েছে রোলস থিওরাম ভেরিফাই করতে হবে, মানে এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই ভেরিফাই রোলস থিওরাম। মানে রোলস থিওরাম স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। তো 3-এর দাগের কোশ্চেন, এটা fx দেওয়া আছে x - 1 x - 2 x - 3 in 1 to 3, x - 1 x - 2 x - 3 in close interval 1 to 3। তার মানে যেটা দেওয়া আছে না, f from maps close interval 1 to 3 to r, যেখানে fx বলে দেওয়া আছে x - 1 x - 2 x - 3। এখন এই ফাংশনটা উপরে রোলস থিওরাম ভেরিফাই করে চেক করতে হবে। তাহলে আগে আমরা দেখি যে রোলস থিওরামের কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে কিনা। দেখতে পাচ্ছি এটা একটা অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন মানে অবশ্যই এ কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল দুটোই হবে, তো সেটাও লিখে দিতে হবে। Clearly f is continuous on closed interval 1 to 3, f being an algebraic function. Second condition, একই রকম, যেহেতু কন্টিনিউয়াস হয়, অ্যালজেব্রিক ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয় আর অ্যালজেব্রিক ফাংশন সবসময় ডিফারেন্সিয়েবল হয়, তো এটার ক্ষেত্রেও তাই লিখছি। Clearly f is differentiable on open interval 1 to 3, f being an algebraic function. তিন নম্বর কন্ডিশন, আমরা যদি লেফট বাউন্ডারি পয়েন্টটা বসাই f এ, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে পুরো ভ্যালুটা হয়ে যাবে 0, মানে f of 1 মানে হবে 0। আর যদি 3 বসাই, এই টার্মটা 0 হবে, তাহলে পুরো ফাংশনটা 0 হয়ে যাবে। তাহলে বাউন্ডারি পয়েন্ট দুটোতে ফাংশনের ভ্যালু ইকুয়াল দিয়েছে। তো আমরা দেখতে পেলাম যে যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা রোলস থিওরামের 3টে কন্ডিশন স্যাটিসফাই করিয়েছে। তো এইবার আমাদের চেক করতে হবে যে রোলস থিওরাম যেটা ইমপ্লাই করে, মানে রোলস থিওরামের যেটা কনক্লুশন, সেই কনক্লুশনটাও ঠিকঠাক আসছে কিনা। যদি না আসে তাহলে বুঝবো যে রোলস থিওরামে কোথাও ভুল আছে অথবা অঙ্কে কোথাও ভুল আছে। এখন রোলস থিওরাম ভেরিফাই করছি, মানে রোলস থিওরামের ভ্যালিডিটি চেক করছি আমরা টেকিং ফিউ এক্সাম্পলস। তো আমরা এটার ক্ষেত্রে দেখবো যে রোলস থিওরাম ঠিকঠাক আছে এবং এই 3টে কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করেছে, তো আমরা একটা পয়েন্ট পাবো 1 থেকে 3 এর মধ্যে যেখানে ডেরিভেটিভ 0 হবে। As f satisfies all the conditions of Rolle's theorem, there must exist at least one point C belongs to 1 to 3 such that f dash c equals to 0. তো যেহেতু রোলস থিওরামের 3টে কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে 1 থেকে 3 এর মধ্যে অ্যাট লিস্ট একটা পয়েন্ট আমরা পাবো যেই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ 0 হবে। এবার f dash c টাকে লিখতে হবে। f dash c টাকে লেখার জন্য আমরা আগে ফাংশনটাকে ডেরিভেটিভ করে নিই। f dash x কেমন হবে? যখন x - 1 কে ডেরিভেটিভ করব তখন এটা 1 হবে, x - 2 আর x - 3 থাকবে। যখন x - 2 কে ডেরিভেটিভ করব তখন এইটা 1 হয়ে যাবে, এই দুটো টার্ম থেকে যাবে, x - 1 x - 3। আর যখন x - 3 কে ডেরিভেটিভ করব তখন এইটা 1 হয়ে যাবে, এই দুটো টার্ম থেকে যাবে, x - 1 x - 2। এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করে নিই, পাবো এখান থেকে একটা x স্কয়ার, এখান থেকে একটা x স্কয়ার, এখান থেকে একটা x স্কয়ার, মানে 3টে x স্কয়ার। আর x পাচ্ছি এখান থেকে -5টা -3টে,
তিনটে দুটো পাঁচটা মাইনাস চারটে মানে মাইনাস নটা মাইনাস তিনটে মাইনাস 12টা এক্স পেলাম। এখান থেকে পাবো 6 আর 3 এ 9 2 11, 3 দুগুণে 6 3 একে 3, 6 আর 3 এ 9 আর 2 11। তাহলে f অফ c মানে শুধু x এর জায়গায় আমরা c দিয়ে লিখবো 3c স্কয়ার মাইনাস 12c প্লাস 11 ইকুয়ালস টু 0। তো আমাদের c অ্যাটলিস্ট একটা c থাকতে হবে যেটা 1 থেকে 3 এর মধ্যে। তো আমরা c এর ভ্যালুগুলো বের করে দেখি। c ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac। 4ac করলে আমরা পাবো 12 একে 12, 2 হাতে থেকে 1, 12 কে 12 একে 13, 132 ডিভাইডেড বাই 6। 12 প্লাস মাইনাস এখান থেকে থাকছে 12 মানে 2√3 বাই 6। একটা 2 দিয়ে ক্যান্সেল করলে 1/3, 6 প্লাস মাইনাস √3। তাহলে এই 6 প্লাস √3 এই ভ্যালুটা 7 পয়েন্ট সামথিং হবে, আর 6 মাইনাস √3 এই ভ্যালুটা 4 পয়েন্ট সামথিং হবে। তো এই 6 প্লাস √3 বাই 3 এই ভ্যালুটা 1 থেকে 3 এর মধ্যে থাকবে, মানে এই 6 প্লাস √3 এই ভ্যালুটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তো 7 পয়েন্ট সামথিং কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তো আমরা 2 পয়েন্ট সামথিং পাবো। তো 2 পয়েন্ট সামথিং অবভিয়াসলি 1 থেকে 3 এর মধ্যে থাকে, আর 6 মাইনাস √3 ডিভাইডেড বাই 3 এই টার্মটা হবে 4 পয়েন্ট সামথিং। 4 পয়েন্ট সামথিং তাকে 3 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং পাবো। তো এই ভ্যালুটাও 1 থেকে 3 এর মধ্যে থাকবে। তো আমরা c এর একটা নয় দুটো ভ্যালু পেয়েছি, যে আমরা বলতে পারি দিস বিলংস টু 1 2 3 বোথ দ্য ভ্যালু ফর পজিটিভ এন্ড ফর নেগেটিভ। দুটো ভ্যালুই কিন্তু 1 থেকে 3 এর মধ্যে থাকছে। তো আমরা কি দেখলাম যে এই ফাংশনটা রোলস থিওরামের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছিল। তাহলে যেহেতু তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছিল তাহলে অ্যাকর্ডিং টু দ্য রোলস থিওরাম এই ফাংশনটার ডেরিভেটিভ অ্যাটলিস্ট একটা এমন পয়েন্ট থাকতো যেই পয়েন্টে ডেরিভেটিভটা 0 হতো। তো আমরা দেখলাম একটা নয় 1 থেকে 3 এর মধ্যে দুটো পয়েন্ট পেয়েছি যেই দুটো পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ 0 হচ্ছে, এবং সেই দুটো পয়েন্ট হলো এই প্লাস দিয়ে একটা পয়েন্ট আর মাইনাস দিয়ে একটা পয়েন্ট। দুটো পয়েন্টই 1 থেকে 3 এর মধ্যে আছে এবং ডেরিভেটিভ 0 হচ্ছে। তো এখানে কনক্লুশন যেটা লিখতে হবে, since 6 plus √3 by 3 belongs to 1/3 and 6 minus √3 by 3 belongs to 1,3, so we can conclude Rolle's theorem has been verified. তো যেহেতু এই পয়েন্ট দুটো c এর ভ্যালু দুটো 1 থেকে 3 এর মধ্যে রয়েছে, তাহলে আমরা বলতে পারি রোলস থিওরাম ভেরিফাই করে দিয়েছে, এই ফাংশনটা রোলস থিওরাম স্যাটিসফাই করেছে, মানে অ্যাকর্ডিং টু রোলস থিওরাম যা যা হওয়ার কথা ছিল সবটা হয়েছে। আমরা আরো একটা প্রবলেমে চলে আসছি। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4। ওই 2 এর দাগেরই 3 এরটা করলাম, তারপরের কোশ্চেনটা fx দেওয়া আছে x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 2 টু 2 মাইনাস 2 টু 2 এই ইন্টারভ্যালের মধ্যে চেক করতে বলেছে। সরি, এটা x কিউব ছিল। তো আমাদের সবগুলো কন্ডিশন চেক করতে হবে। যেহেতু এটা অ্যালজেব্রিক ফাংশন তো এটা কন্টিনিউয়াস হবে অন ক্লোজ ইন্টারভ্যাল -2 টু 2। যেহেতু এটা অ্যালজেব্রিক ফাংশন ডিফারেন্সিয়েবল হবে অন ওপেন ইন্টারভ্যাল -2 টু 2। থার্ড কন্ডিশন -2 এতে আমরা কত ভ্যালু পাবো? -2 এতে পাবো এখানে -8 -4 +8 +4 মানে 0 পাচ্ছি। এটা হচ্ছে f অফ -4 এর ভ্যালু পেয়েছি আমরা 0। আর f অফ 4 এ কত ভ্যালু পাবো? f অফ 4 এ পাবো
64 সরি f of 4 এতে আমরা ভ্যালু পাবো 8 -4 -8 +4 মানে এটাও 0 পাচ্ছি f of -2 এতে আর 2 এতে f of -2 এতেও পেয়েছি 0 f of 2 এতেও পেয়েছি 0 তাহলে তিনটে কন্ডিশনই রোলস থিওরামের যে তিনটে কন্ডিশন ছিল তিনটে কন্ডিশনই এই ফাংশনটা স্যাটিসফাই করেছে তাহলে অ্যাকর্ডিং টু রোলস থিওরাম আমাদের অ্যাট লিস্ট একটা পয়েন্ট পেতে হবে -2 থেকে 2 এর মধ্যে যেখানে ফাংশনের ডেরিভেটিভ 0 হবে তো আমরা দেখি সেরকম পয়েন্ট রয়েছে কিনা তাহলে f' c 0 হবে যেখানে c টাকে থাকতে হবে -2 থেকে 2 এর মধ্যে f' c মানে কত হবে না এই ফাংশনটার ডেরিভেটিভে x এর জায়গায় c বসাবো তাহলে হবে 3c² - 2ic -4 0 তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি c হবে -2 ± b² -4ac 12 4 12 48 by 2ic 2 ± 52 2ic √13 by 6 তো এই যে ভ্যালুটা এটা যদি আমরা নেগেটিভটাকে নিই তাহলে সেটা কিন্তু ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে আর পজিটিভটাকে নিলে ভ্যালুটা পজিটিভ পাবে তো যদি আমরা পজিটিভটাকে নিই √13 এর ভ্যালু কত হবে না 3 পয়েন্ট সামথিং আর +2 মানে 6 পয়েন্ট সামথিং 2 যোগ করলে 8 পয়েন্ট সামথিং কে 6 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 1 পয়েন্ট সামথিং তার মানে পজিটিভের জন্য যে ভ্যালুটা সেটা -2 থেকে 2 এর মধ্যে থাকছে যদি আমরা নেগেটিভটা নিই তাহলে এটা হচ্ছে 6 পয়েন্ট সামথিং 4 থেকে 6 পয়েন্ট সামথিং সাবট্রাক্ট করলে আমরা পাবো -4 পয়েন্ট সামথিং -4 পয়েন্ট সামথিং কে 6 দিয়ে ডিভাইড করলে 0 পয়েন্ট সামথিং আসবে 0 পয়েন্ট সামথিং মানে তখনও কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকছে তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু এটা -2 থেকে 2 এর মধ্যে থাকছে তাহলে এখানে প্লাস দিয়ে যে ভ্যালুটা সেই ভ্যালুটার ক্ষেত্রে যে ভ্যালুটা পাচ্ছি সেটাও এই রেঞ্জের মধ্যে থাকছে মাইনাস দিয়ে যে ভ্যালুটা সেই ভ্যালুটাও যে টোটাল যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাও এই রেঞ্জের মধ্যে থাকছে তাহলে c এর যে দুটো ভ্যালু পেলাম সেই ভ্যালু দুটো কিন্তু -2 থেকে 2 এর মধ্যে থাকছে তার মানে এই ক্ষেত্রেও পুরো ফাংশনটা রোলস থিওরাম ভেরিফাই করেছে আমরা চলে আসছি আরো একটা ডিফারেন্ট প্রবলেমে এবারে আসছি প্রবলেম নাম্বার 9 এখানে fx দেওয়া আছে e to the power - x sin x e to the power - x sin x এবং ফাংশনটা চেক করতে হবে 1 to 0 to pi এর মধ্যে 0 to pi এর মধ্যে তো আমরা জানি exponential function is always continuous and trigonometric sine function is always continuous on any real number তো এই ফাংশনটা এক নম্বর কন্টিনিউইটি স্যাটিসফাই করবে দুই নম্বর ডিফারেন্সিবিলিটি স্যাটিসফাই করবে তিন নম্বর 0 তে sin of 0 এর ভ্যালু হচ্ছে 0 তাহলে পুরো ফাংশনটা 0 হয়ে যাবে পাই এ তো sin of pi এর ভ্যালু হচ্ছে 0 তাহলে পুরো ফাংশনটাও 0 হয়ে যাবে তাহলে থার্ড কন্ডিশনও স্যাটিসফাই করলো তো রোলস থিওরামে তিনটে কন্ডিশনে এই ফাংশনটা স্যাটিসফাই করেছে এখন দেখব 0 থেকে পাই এর মধ্যে এমন কোনো ভ্যালু পাই কিনা যেই ভ্যালুতে ফাংশনটা ডেরিভেটিভ 0 হয় তাহলে আমরা প্রথমে ডেরিভেটিভটা করে নিই f' c 0 হতে হবে অ্যাকর্ডিং টু রোলস থিওরাম তো f' c টা কেমন হবে না এই ফাংশনের ডেরিভেটিভ শুধু x এর জায়গায় c বসাবো যখন আমরা e to the power -x কে ডেরিভেটিভ করব তখন -e to the power - of c sin of c as it is রয়ে গেল sin c কে যখন ডেরিভেটিভ করব তখন পাবো e to the power - c sin c টা হয়ে যাবে cos c 0 তো এখান থেকে আমরা যদি e to the power - of c কমন নিয়ে নিই তাহলে সেখান থেকে লিখতে পারবো cos c sin c 0 তো e to the power - c এই টার্মটা কখনোই 0 হতে পারে না তার মানে এই টার্মটাই 0 হবে এই টার্মটা 0 হলে এটাকে ইকুয়েট করে আমরা পাবো sin c cos c বা সেখান থেকে বলতে পারি tan c 1 তো tan c 1 হচ্ছে আমরা জানি tan 1 হয় দুটো জায়গায় এক হচ্ছে এখানে 45 ডিগ্রিতে আর এক হচ্ছে এখানে 45 ডিগ্রিতে আমাদের 0 থেকে পাই এর মধ্যে আমরা একবারই পাচ্ছি এই 45 ডিগ্রিতে তার মানে সেখান থেকে বলতে পারি c π/4 তো এই π/4 ভ্যালুটা কিন্তু 0 থেকে পাই এর মধ্যে লাই করছে তাহলে এই যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা রোলস থিওরামের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে এবং তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে মানে এই ইন্টারভ্যালের মধ্যে অ্যাট লিস্ট একটা পয়েন্ট থাকতে হবে যেই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ 0 হবে এখন ফাংশনটা ডেরিভেটিভকে 0 করে আমরা c পয়েন্টের ভ্যালু পেলাম π/4 একটা ভ্যালু এগুলো মেনি ভ্যালুড ফাংশন তো এখানে অনেক ভ্যালু পেতাম
মানে c সমান জেনারেল সলিউশন আসবে n পাই প্লাস পাই বাই 4। তো এর সঙ্গে অনেক ভ্যালু পাচ্ছি, n এর জায়গায় 0 বসালে যে ভ্যালুটা পাচ্ছি আমরা শুধুমাত্র সেই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকছে, মানে c এর একটা ভ্যালু পেয়েছি। তো অ্যাকর্ডিং টু রোলস থিওরাম অ্যাট লিস্ট 1 একটা পেলেও হবে। তো আমরা একটা ভ্যালু পেলাম যেখানে ফাংশনটার ডেরিভেটিভ 0 হচ্ছে, তার মানে এই যে ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করলাম এই ফাংশনটা রোলস থিওরাম স্যাটিসফাই করলো। তো আমরা এখানে যে তিনটে ফাংশন আলোচনা করেছি তিনটে ফাংশনই রোলস থিওরাম স্যাটিসফাই করেছে। এরপরে আমরা একটা ফাংশন আলোচনা করব যেখানে রোলস থিওরাম স্যাটিসফাই করবে না বা রোলস থিওরাম কোনো একটা স্টেপে গিয়ে ভেরিফাই করা যাবে না, যেখানে রোলস থিওরামের কোনো একটা কন্ডিশন ফেল হয়ে যাবে। সেটা 1 নম্বর কন্ডিশনে হতে পারে, 2 নম্বর কন্ডিশনে হতে পারে, 3 নম্বর কন্ডিশনে হতে পারে। তো যখন রোলস থিওরাম ভেরিফাই হবে না সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যদি 1 নম্বর কন্ডিশনে ফেল হয়ে যায় তাহলে আমরা শুরুতেই বলে দেব রোলস থিওরাম স্যাটিসফাই করছে না, তো এটা অ্যাপ্লিকেবল নয় ফর রোলস থিওরাম। যদি 2 নম্বর কন্ডিশনে ফেল করে সেক্ষেত্রে কিন্তু আমরা 1 নম্বরটা স্যাটিসফাই করে দেখালাম করছে, পরে 2 নম্বরটা দেখলাম করছে না। এভাবে না করে যদি আমরা আগে থেকে বুঝতে পারি যে 2 নম্বরটা স্যাটিসফাই করবে না, ডিরেক্টলি বলবো যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, তা সেজন্য এটা রোলস থিওরাম অ্যাপ্লিকেবল নয়। যদি 3 নম্বর কন্ডিশনটা ফেল করে তাহলে আমরা ডিরেক্টলি 3 নম্বর কন্ডিশনটা দেখিয়ে দেবো, 1 2 দেখিয়ে সময় নষ্ট করব না বা আননেসেসারি লেবার নেব না। তো 3 নম্বর কন্ডিশনটা বলে দেবো যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, সেই জন্য এখানে রোলস থিওরাম অ্যাপ্লিকেবল নয়। তো রোলস থিওরাম অ্যাপ্লিকেবল নয় এমন একটা দুটো ফাংশন एग्जांपले আসছে। 3 এর 2, তো 3 এর 2 এ যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হলো tan x 0 থেকে পাই এর মধ্যে। তো tan x 0 থেকে পাই এর মধ্যে যেটা হবে আমরা জানি যে পাই বাই 2 এতে tan ফাংশনটা কন্টিনিউয়াস হয় না, তাহলে 0 থেকে পাই এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশন কন্টিনিউয়াস নয়, সেই জন্য এর উপরে রোলস থিওরাম অ্যাপ্লিকেবল নয়। তো এখানে সিম্পলি লিখে দিলেই হবে clearly f is not continuous on 0 to pi। তো এখানে আমরা ক্লোজ ইন্টারভাল ইউজ করব, not continuous on 0 to pi and hence Rolle's theorem is not applicable for this function on this interval। একটা ফাংশনের কিন্তু ফাংশন তার সঙ্গে ইন্টারভ্যালটাও খুব ইম্পর্টেন্ট। ইন্টারভ্যাল চেঞ্জ করে দিলে অনেক সময় ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যেতে পারে। তো এই কন্টিনিউটিটা ফেল করলে যদি আমরা ইন্টারভ্যালটা এরকম নিতাম 0 থেকে পাই বাই 4, এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু tan ফাংশন কন্টিনিউয়াস, বা 0 থেকে পাই বাই 2 যদি এদিকটা ওপেন করে দিই তাহলেও tan ফাংশন কন্টিনিউয়াস। তাহলে একটা ফাংশনের কন্টিনিউইটি অনেক সময় এই ইন্টারভ্যালের উপরেও ডিপেন্ড করে, ফাংশনের উপরে ডিপেন্ড করে। সেই জন্য আমরা কি বললাম যে রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল ফর দিস ফাংশন অন দিস ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালের উপরে এই ফাংশনটা কন্টিনিউয়াস নয়। ইন্টারভ্যাল চেঞ্জ হয়ে গেলে ফাংশন কন্টিনিউয়াস হতে পারতো, আবার ইন্টারভ্যালটা সেম রেখে আমরা এই ফাংশনটাকে যদি সাইন ফাংশন করে দিতাম তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যেত। তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হয় না, তার জন্য ফাংশনটাও যতটা ইনভলভ রয়েছে ইন্টারভ্যালটাও ততটা ইনভলভ রয়েছে। তো লেখবার সময় একটু এভাবে লিখলে ভালো হয় যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না ওই ইন্টারভ্যালের উপরে, সেই জন্য এর উপরে রোলস থিওরাম অ্যাপ্লিকেবল নয়। আর একটা অন্য প্রবলেম আসছে যে fx equals to mod of x minus 1, fx equals to mod of x minus 1 এই ফাংশনটা চেক করতে বলেছে 0 থেকে 2 এই ইন্টারভ্যালের মধ্যে। তো এখানে যদি ইন্টারভ্যালটা 0 থেকে 2 না দিয়ে এভাবে দিত 2 থেকে 5, তাহলে ফাংশন কিন্তু কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হতো। রোলস থিওরাম অ্যাপ্লিকেবল হতো কি না হতো সেটা পরের কথা, কিন্তু ফাংশন কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হয়ে যেত। এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি ফেল করবে। প্রথমত মড ফাংশন কন্টিনিউয়াস হবে, আমরা আগেও দেখেছি মড ফাংশন কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে 2 নম্বর কন্ডিশনে ফেল করবে, 3 নম্বর কন্ডিশনে স্যাটিসফাই করবে। যদি আমরা 0 বসাই
0 বসালে পাবো mod of -1 মানে 1, আর যদি 2 বসাই তাহলে 2 - 1 মানে 1, মানে mod of 1 মানে 1। তাহলে লেফট বাউন্ডারি পয়েন্টে ফাংশনের ভ্যালু 1, রাইট বাউন্ডারি পয়েন্টে ফাংশনের ভ্যালু 1, 3 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করে যাবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে ফেল করবে ফাংশনটা ডিফারেন্সিয়েবিলিটিতে। তো সেটা আমাদের দেখাতে হবে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয় অন 0 to 2, কোন পয়েন্টে পার্টিকুলার ডিফারেন্সিয়েবল নয়, সেটা হচ্ছে 1 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। তো আমরা এই ফাংশনটাকে যদি এইভাবে ভাঙি তো আমরা দেখাতে পারবো সেটা x - 1 হবে যখন ফাংশনটা হচ্ছে 1 ≤ x ≤ 2, আর 1 - x হবে যখন ফাংশনটা হবে 0 ≤ x <1। তো 1 পয়েন্টে যদি আমরা ডেরিভেটিভ করি মানে f'1 এটা বের করতে চাইলে এটা আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ডেরিভেটিভ বের করতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু পাবো -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু পাবো 1। তো এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি করে -1 পাওয়া গেল, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি করে 1 পাওয়া গেল, এই আলোচনা খুব ডিটেইলে ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারে করা হয়েছে। কন্টিনিউটি চ্যাপ্টারে কিছুটা এই ধরনের আলোচনা হয়েছে, ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারে ডিরেক্টলি এরকম ক্যালকুলেশন হয়েছে। তোমরা এই প্রবলেমটার ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করে দেখবে, যদি কারোর প্রবলেম হয় তো কমেন্ট সেকশনে জানাবে, আমি এটা আলাদা করে সলভ করে দেবো। তাহলে যেহেতু এটা দুটো আলাদা ভ্যালু, তার মানে f is not differentiable at x equals to 1, therefore f is not differentiable on 0 to 2, hence Rolle's theorem is not applicable for this function on this interval. Hence Rolle's theorem is not applicable for this function on this interval. তাহলে এই ফাংশনটার উপরে রোলস থিওরাম অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো আমরা দেখলাম যে একটা ফাংশন যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে অ্যাকর্ডিং টু রোলস থিওরাম আমরা একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ 0 হবে, আর যদি সেই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশনে ফাংশন রোলস থিওরামের ওই কন্ডিশনগুলো ফেল করে তাহলে কিন্তু আমরা সি পয়েন্টটাকে ক্যালকুলেশন করতে যাব না। তো এই ছিল আমাদের রোলস থিওরাম নিয়ে আলোচনা। তো এই রোলস থিওরাম এবং এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ল্যাগ্রাঞ্জ থিওরাম, মানে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম, শর্টে বলা LMVT। তো পরের ক্লাসে আমরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম আলোচনা করব, তারপরে আমরা চলে আসবো ডিটেইলসে এক্সারসাইজের সলিউশন। তো হোপফুলি আর দুটো বা তিনটে ক্লাসে আমাদের এক্সারসাইজটা শেষ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিও পছন্দ করো তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।